বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আর্য আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন লেখক শ্রী শুভম রায় চৌধুরীর কাহিনী মৃত রুরার দূত। আমাদের আজকের গল্প পাঠে রয়েছি আমি আর্য, শশী দাদুর চরিত্রে সায়ন্তন। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। শুভম রায় চৌধুরীর কাহিনী মৃত রুরার দূত। অবশেষে 1 বছর পর আমরা 3 মূর্তিতে আবার এক জায়গায়। 3 মূর্তি বলতে আমি, রিমলি আর আমাদের গল্পকথক শশী দাদু। সেই যে বিধুমতির বাসনার গল্প শুনেছিলাম সেবার, তারপর থেকে আজ অব্দি কেটে গেছে 1টা বছর। এই 1 বছরে যা যা ঝড়ঝাপটা আমাদের উপর দিয়ে গেছে তার বলে বোঝানোর মতো নয়। দাদুর এক বিরল রোগ হয়েছিল। হঠাৎ করে রক্তবমি শুরু হয়ে যেত। প্রথমটায় বিষয়টাকে হালকাভাবে নেওয়া হলেও এর তাৎপর্য আদৌ যতটা সহজ বলে মনে করা হচ্ছে ততটা সহজ নয়, বরং বেশ গুরুতর। শুরু হলো চিকিৎসা। মফস্বল থেকে শুরু করে শহরের বড় বড় ডাক্তারদের দেখানো হয়েছিল দাদুকে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। রোগের মাত্রা উল্টে বেড়েই চলেছিল। দিনে দিনে অবস্থার অবনতি হতে দেখে আমরা যারা তার নিকট আত্মীয়রা রয়েছি তারা বেশ চিন্তায় পড়লাম। রিমলি অর্থাৎ দাদুর একমাত্র রক্তের সম্পর্কে নাতনি তো রোজ দিন হত্যে দিয়ে পড়েই থাকতো ওই পাহাড়ে চণ্ডী মন্দিরে। হেন কোনো ব্রত, উপাচার, টোটকা, তাবিজ ছিল না যা সে ব্যবহার করেনি দাদুকে সুস্থ করে তুলতে, কিন্তু ফলাফল শূন্য। আমরা আর কোনো আশাই দেখতে না পেয়ে প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম। এমন সময় একদিন দাদুর কাছে সুদূর কাশী থেকে একটা চিঠি এলো। চিঠিটা পাঠিয়েছেন দাদুর এক বন্ধু দীননাথ শাস্ত্রী। দাদুর তখন প্রায় শয্যাশায়ী অবস্থা। ডাক্তার সময় দিয়ে দিয়েছে। এমত অবস্থায় চিঠি খুলে তার ভেতরের বিষয়বস্তু পড়ে দেখার মতো সামর্থ্য দাদুর না থাকায় চিঠিটা আমিই পড়ে শোনালাম। চিঠির বিষয়বস্তু অনেকটা এইরকম ছিল। স্নেহের শশী, আমি জানি তুই আজ ভালো নেই। কিসের জন্য তোর এমন দুরবস্থা আমি সেও জানি, এবং এর পরিণাম সম্বন্ধেও আমি অবগত। চিঠিতে এত কথা লেখা যায় না। শুধু বলবো, অবিলম্বে আমার কাছে চলে আয়। মা অন্নপূর্ণা সবার সহায় আছেন। ইতি তোর বন্ধু দীননাথ শাস্ত্রী। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে লেখা একটা চিঠির অর্থ আমার মতো তরুণের পক্ষে বোঝা সম্ভব ছিল না। তবে কেন জানি না দাদু কিছু একটা বুঝতে পেরেছিলেন বলে মনে হলো। কারণ চিঠিটা আসার দিন থেকেই তার মধ্যে একটা তেজ লক্ষ্য করছিলাম। সেই তেজ ঘুরে বেড়াবার, শারীরিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবার। রিমলির বিয়ের জন্য দাদু যে সঞ্চয় করেছিলেন সেই সঞ্চয় ভেঙে তার 1 মাসের জন্য কাশীতে থাকবার ব্যবস্থা করে দেওয়া হলো। 2 দিনের মধ্যেই দীননাথ বাবুকে চিঠি পাঠিয়ে প্রত্যুত্তর করে দেওয়া হলো দাদু যাচ্ছেন। তারপর থেকে কেটে গেছে 1.5 মাস। গতকাল দাদু বাড়ি ফিরলেন এবং যথারীতি তাকে দেখে আমরা কেউই চিনতে পারছিলাম না। বলা চলে
অমূল পরিবর্তন ঘটে গেছে তার মধ্যে। কোথায় সেই জরা, কোথায় রোগের ছাপ? যন্ত্রণাক্লিষ্ট অসহায় মুখমণ্ডলে নব যৌবনের উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে। আনন্দে চোখে জল চলে এলো আমাদের। আমরা জানি জীবন মৃত্যুর অখণ্ডনীয় সত্যের ঊর্ধ্বে আর কিছুই নেই। তা সত্ত্বেও বারবার সেই সত্যকে ভুলে থাকতেই ইচ্ছে করে। দাদু ভাই, কেমন আছো? সহাস্য বদনে দাদু শুধলেন। আমরা তখন বসে আছি আমাদের সেই চিরাচরিত বৈঠকখানায়, অর্থাৎ রিমলির বাড়ির সিঁড়ির নিচের ছোট ঘরে। মাথার ওপর বনবন করে আওয়াজ করতে থাকা শতাব্দী প্রাচীন পাখাটা ঘুরে চলেছে, আর দেওয়ালে লাগানো বাল্ব থেকে বেরোতে থাকা কমলা আলোয় ভেতরের পরিবেশে এক রহস্যময় পরিমণ্ডল। আমি ভালো আছি দাদু, তবে তোমায় সুস্থ দেখে সেই ভালো লাগার ভাবনাটা যেন আরো বেড়ে গেছে। বেশ বেশ, তোমরা ভালো থাকলেই ভালো। 1 বছর পর আবার এই ঘুপচি ঘরে আমরা 3 জনে উপস্থিত। এই উপলক্ষে একটা গল্প হবে তো নাকি? আর তার কোনো জোড়াজুড়ি নেই দাদু, তোমার শরীর যদি সায় দেয় তাহলে বলো। গল্প যে শোনাতেই হবে এমন কোনো কথা নেই। তুমি যে সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে এসেছো, এই অনেক গো। ও বাবা, দাদু ভাই আমার কত বড় হয়ে গেছে দেখো। শোনো, এই বুড়োর হচ্ছে কই মাছের প্রাণ, বুঝো? এ এত সহজে যাওয়ার নয়। আর যখন একবার জমের দক্ষিণ দুয়ার থেকে ফিরে এসেছি, তখন এত সহজে সে মুখ আর হচ্ছি না। যাক, সেসব বাদ দাও। তোমাদেরও গল্প শোনাতে না পেরে মনটা বড় উসখুস করছিল এতদিন। অবশেষে পরম কৃপাময়ী জগদম্বা সেই সুযোগ করে দিয়েছে। তাই আজ বরং এমন একটা গল্প তোমাদের বলি যেখানে জগদম্বার সাপে বড় হয়েছিল। দাদু বলছি, এতে ভূত প্রেত আছে তো? আছে দাদু ভাই, আছে। না থাকলে তোমরা আর গল্প শুনবে নাকি? শুরু থেকে শেষ অবধি শুনতে থাকো, মজা পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে শুরু করা যাক। শুরু করা যাক। তখন তোমাদের ঠাকুমা সবে মারা গেছে। রিমলির বাবা মানে আমার ছেলে গিয়েছে গয়ায় মায়ের নামে পিণ্ড দান করতে। তো বাড়িতে আমি একা, কিছুতেই মন বসছে না। শুধুই তোমাদের ঠাকুমার কথা মনে পড়ে। সময় অসময় চোখে জল চলে আসে। মনের ভেতরটা রীতিমতো তোলপাড় করতে শুরু করে দেয়। যে মানুষটার সাথে জীবনের অন্তিম মুহূর্ত অবধি থাকার কথা ছিল, তার এমনভাবে অকালে চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তোমাদের ঠাকুমা মাত্র একদিনের জ্বরে ভুগে এইভাবে চলে যাবেন বুঝতে পারিনি। যখন আমাদের সবে সবে বিয়ে হয়েছে, তখন তো মানুষটাকে প্রথম দিকে খুব একটা গুরুত্ব দিইনি। নিজের তন্ত্রমন্ত্রের জগতেই ব্যস্ত ছিলাম। কিছু বছর পর অবশ্য গুরুদেবের বোঝানোতে স্বাভাবিক সাংসারিক জীবনে ফিরে আসতে পেরেছিলাম। তারপর থেকে জীবনে এক আলাদা রকমের আনন্দ এসে ভিড় করতে লাগলো। সংসারের মায়ায় যে পড়েছে, সেই একমাত্র এই আনন্দ অনুভব করতে পারবে। দেখতে দেখতে বিয়ের 5টা বছর কেটে গেল। আমাদের প্রথম সন্তান জন্ম নিল। রিমলির বাবা এতদিন কেবল পতিধর্মে ব্যস্ত থাকত, এবার পিতৃদায় পালনের পালা। সত্যি বলছি, পরমেশ্বরের কৃপায় আর্থিক অনটনে পড়তে হয়নি কোনোদিন। ছেলে সংসার নিয়ে মধ্যবিত্তের জীবন স্বাচ্ছন্দ্যে সচ্ছলতায় কেটে যাচ্ছিল। কলকাতায় ইতিহাসে পাণ্ডিত্য অর্জন করে একটা ভালো রকম চাকরি পাওয়ার পরই ছেলের বিয়ে দিলাম। তোমাদের ঠাকুমা তখন কি খুশি সে ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। ছেলে বৌমা নিয়ে সংসার করবে, নাতি নাতনির মুখ দেখবে, তাদের বড় করবে, এই ছিল তার বার্ধক্যের স্বপ্ন। কিন্তু সেসব আর হলো কই।
বিধাতার নিষ্ঠুর পরিহাস তাকে কেড়ে নিল আমাদের কাছ থেকে। তারপর থেকে সংসারের প্রতি কিরকম উদাসীন হয়ে উঠেছিলাম সেসব তো তোমাদের বললাম। তো এইভাবে বেশ কিছুদিন চলার পর বাড়িতে টেকা দায় হয়ে উঠল। প্রচণ্ড অস্বস্তিতে একদিন ছেলের জন্য একটা চিঠি লিখে সামান্য কিছু জিনিসপত্র নিয়ে আমি বেরিয়ে পড়লাম। পথে বেরোনোর আগে অবধিও জানতাম না যে কোথায় যাচ্ছি। এক সপ্তাহ পাগলের মতো যেদিকে দু চোখ যায় এগিয়ে গেছি। তারপর যখন স্বাভাবিক বোধ বুদ্ধির উদয় হলো তখন বুঝলাম যে হাঁটতে হাঁটতে আমি পুরুলিয়ার দিকে চলে এসেছি। তা সে গরমের সময় পুরুলিয়ার তেজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। মার্চ থেকে জুন মাসের ভরা গ্রীষ্মে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যায়। সমতলের অস্তিত্ব এই অঞ্চলে এক প্রকার নেই বললেই চলে। পাথুরে মালভূমি জমি, বিশেষ করে ছোট নাগপুরের দিকটা। ছোট নাগপুরের পূর্ব প্রান্তে পুরুলিয়া অবস্থিত। আমি গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুরের দিক ধরে, তাই সমতলকে ধীরে ধীরে অসামঞ্জস্য উঁচু নিচু মালভূমির মধ্যে মিলিয়ে দিতে দেখেছিলাম। যাই হোক, নিজের অজ্ঞানে পুরুলিয়ার কেন্দ্রে ঢুকে তো পড়েছি, কিন্তু এবার কি করব? আশেপাশে কোনো বাড়ি ঘরও চোখে পড়ছিল না যে একটু থাকার জায়গা দিতে বলি। এদিকে মাথার ওপর সূর্যদেব পূর্ণ স্বরূপে বিকশিত হয়েছেন। তার অসহনীয় তেজে শরীরের জ্বলন ছিল বিশাল। একসময় সেই সহ্যের সীমা পেরিয়ে গেল। গরমের চোটে আবার তালজ্ঞান হারিয়ে একটুখানি ছায়ার সন্ধানে পাগলের মতো ছুটতে লাগলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো কিছুক্ষণের মধ্যে। এ অঞ্চল পাথুরে বন্ধুর প্রকৃতির হওয়ায় নদ নদীর পরিমাণ কম। জলের উৎস সহজে চোখে পড়ে না। থাকার মধ্যে কংসাবতী, কুমারী, সুবর্ণরেখা নদী রয়েছে বটে, কিন্তু তাদের জলও এখন তলানিতে। এই অঞ্চলে গ্রীষ্মে সমস্ত নদী নালা শুকিয়ে যায়। একরকম আবার বর্ষা নামলে সেই নদী বেগবতী হয়ে প্রবল উচ্ছ্বাসে সাগর মুখে প্রস্থান করে। এই সমস্ত তথ্যই আমার অল্প বিস্তর জানা ছিল, তাই জল পাওয়ার আশা এক প্রকার ছেড়ে দিতেই হলো। কিন্তু শরীর যে মানতে চায় না। প্রচণ্ড তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছিল, আর এক পা ফেলার মতো শক্তিটুকু অবশিষ্ট ছিল না। চেষ্টায় শরীর আর নিতে না পেরে হাল ছেড়ে দিল। তপ্ত পাথুরে জমির ওপর জ্ঞান হারিয়ে আছড়ে পড়লাম। কতক্ষণ জ্ঞান ছিল না জানি না। একসময় চেতনা প্রাপ্তি ঘটতে চোখ খুলে দেখি চারপাশে ঘুটঘুটে অন্ধকার। চোখের সামনেটা প্রথম প্রথম একটু ঝাপসা লাগছিল। 2-4 বার চোখ রোগড়ে নিতে ঠিক হলো। আমি শুয়েছিলাম একটা গাছের নিচে, কিন্তু আমার স্পষ্ট মনে আছে জ্ঞান হারিয়ে যে স্থানে পড়ে গিয়েছিলাম সেখানে দূর দূরান্তে কোনো সবুজের অস্তিত্ব ছিল না। তাহলে হঠাৎ এই গাছের তলায় এলাম কি করে? উঠে বসে চারপাশে দৃষ্টি চালালাম। খানিক বাদে অনেক দূরে একটা জ্যোতি দেখতে পেলাম। একদম ছোট্ট একটা আলোক বিন্দু। অন্ধকারের মধ্যে মশার কামড় খাওয়ার চেয়ে সেই আলোক বিন্দুর দিকে এগিয়ে যাওয়াই ভালো মনে করে উঠে দাঁড়ালাম। আমার শরীর তখন থরথর করে কাঁপছে। একদিন পেটে ঠিক মতো দানা পানি পড়েনি। জলের অভাবে শরীরের ভেতর থেকে শুকিয়ে গেছে একরকম। ফলে দুর্বলতা আসাটাই স্বাভাবিক। তাও মনের জোরে ধীর পায়ে আলোক বিন্দুর দিকে এগিয়ে গেলাম। যত এগোচ্ছি সেই আলোক বিন্দুর আকার একটু একটু করে বাড়ছে। এইভাবে মিনিট 10 হাঁটার পর আলোক উৎসের কাছে পৌঁছলাম। আলোটা আসলে আসছিল অনেকগুলো লণ্ঠন থেকে। বিশাল বড় একটা বটগাছের তলায় দল বেঁধে বসেছিল কতগুলো মানুষ। তাদের মধ্যে প্রায় সকলেই ঝিমোচ্ছে। একপাশে পড়ে রয়েছে বেশ কতগুলো দেশি মদের বোতল আর মিষ্টির ভাঁড়। সকলের কাঁধের ওপর লাল গামছা দেখে মনে হলো এরা সকলেই শ্মশান যাত্রী। শ্মশান থেকে ফেরার সময় এখানে বসে
বিশ্রাম নিচ্ছে। আমি তাদের মধ্যে একজনকে লক্ষ্য করে এগিয়ে গেলাম। তাকে বেশ কয়েকবার ঠেলা দিলাম, কারণ যে পরিমাণ আচ্ছন্নতা তাদের পেয়ে বসেছিল তাতে শুধুমাত্র গলার স্বরে তাদের হুঁশ ফিরত না। অল্পক্ষণের প্রচেষ্টায় সফল হলাম। সেই ব্যক্তি চোখ মেলে তাকালো। তো সে রক্ত জবার মতো কটকটে লাল দুটো চোখ দিয়ে আমাকে হতভম্বের মতো কিছুক্ষণ দেখল। তারপর অসংলগ্ন কণ্ঠে বলল, আপনি কে? আমি নিজের পরিচয় দিতে সেই ব্যক্তি তার সঙ্গী সাথীদের ঘুম থেকে ডেকে তুলল। সকলে স্বাভাবিক অবস্থায় ফিরতে যদিও কিঞ্চিত সময় নিল, তবে তাতে মন্দের ভালোই হলো দেখলাম। তাদের মধ্যে থেকে একজন আমাকে উদ্দেশ্য করে বলল, যাক, আপনি যে বেঁচে আছেন এটা দেখেই শান্তি পেলাম মশাই। এরপর সে তার পরিচয় জানালো। নমস্কার, আমি পরাশর শর্মা, শ্যামনগর গ্রামের স্বর্গত জমিদার শ্রী সৌদামিনী শাস্ত্রীর নায়েব। আমরাই আপনাকে দুপুরের দিকে মোহনগঞ্জের মাঠ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে এখানে নিয়ে এসেছি। ভেবেছিলাম আপনি হয়তো দেহ রেখেছেন, তাই দূরেই অশ্বত্থ গাছের তলায় রেখে এসেছিলাম। যাক, ভগবানের কৃপায় আপনি যে বহাল তবিয়তে চলাফেরা করতে পারছেন দেখে ভালো লাগলো। তা দূরে দাঁড়িয়ে কেন? আসুন, বসুন আমাদের সাথে। আমাকে পরাশর জায়গা করে দিল তার পাশে। সেখানে গিয়ে বসতে যাব এমন সময় মুহূর্তের মধ্যে মাথাটা একবার চক্কর দিয়ে উঠল। পড়েই যেতাম যদি না তিনি ধরতেন। এ কি মশাই, আপনার কি শরীর খারাপ করছে নাকি? শারীরিক দুর্বলতার জন্যই যে মাথা ঘুরে গেছে সেটা তাদের কাছে স্পষ্ট করে ক্ষীণ কণ্ঠে বললাম। আমাকে একটু জল দিন, আর যদি সম্ভব হয় খাবার দিন কিছু। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। এই সুবোধ, সুবোধ, বলেন কর্তা। এই মহাশয়কে এক ঘটি জল দে তো, সাথে আমাদের সাথে খাবার দাবার যা আছে নিয়ে আয়। আনছি কর্তা। সুবোধ নামের বছর 20-22 ছেলেটা কিছুক্ষণ বাদে এক ঘটি জল, একটা শাল পাতায় করে খই, মুড়ি আর কয়েকটা গুড়ের পাটালি এনে আমায় দিল। সেই সময় ওই যৎ সামান্য খাদ্যবস্তুই আমার কাছে হয়ে উঠল পরমান্ন। নিমেষের মধ্যে গোগ্রাসে শেষ করলাম সেসব। পানীয় জলের স্পর্শ পেতে শরীরে যেন নতুন প্রাণের সঞ্চার হলো। অন্তরের তেষ্টা জুড়োতে সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। গিয়ে বলেন, এমনভাবে বলবেন না। আমরা বিশেষ কিছুই করিনি, কেবল মানুষ হয়ে মানুষের ধর্ম পালন করেছি। অসহায়ের পাশে থাকায় যে মনুষ্যত্বের পরিচয়। যাই হোক, সেসব বাদ দিন। আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন তো সবার আগে, যে আপনি হঠাৎ মোহনগঞ্জের হাটে ওভাবে অজ্ঞান হয়ে পড়লেন কি করে? এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব ছিল না, তাই তাঁর কাছে সবিস্তারে আমার পুরুলিয়া অবধি আসার বিষয়ে ধারণা দিলাম। সব শুনে তিনি আমার পরিস্থিতি বিচার করে দুঃখ প্রকাশ করলেন। বললেন, জানেন তো শশীবাবু, অদৃষ্টের লীলা বোঝা বড়ই কঠিন। তিনি কার ভাগ্যে যে কি লিখে পাঠান তা একমাত্র তিনিই জানেন। এই তো দেখুন না, আপনার কাছ থেকে যেমন আপনার স্ত্রীকে কেড়ে নিলেন, তেমনি আমাদের কাছ থেকে আমাদের মাকে কেড়ে নিলেন। আপনাদের মা? হ্যাঁ, আমাদের কর্তা মা, জমিদার মশাইয়ের জন্মদাত্রী জগদেশ্বরী। সেই দেবীকে অকালে ছিনিয়ে নিলেন বিধাতা পুরুষ। অমন স্নেহশীলা পুণ্যাত্মা আজকের দিনে হাজার খুঁজলেও পাওয়া যায় না। আমরা তার ছত্রছায়ায় নিরাপদে ছিলাম। এই যে আমায় দেখছেন, আমি নায়েব পরাশর শর্মা। আমার এই পরিচয় আগে ছিল না। আমার আসল পরিচয় হচ্ছে সমাজ বিরুদ্ধে। আমি জন্মসূত্রে ভয়ঙ্কর ডাকাত, সর্দার দিগম্বরের ভাই ধীরপাল। আর এখানে যাদের উপস্থিত দেখছেন তারাও সকলে দিগম্বর ডাকাতেরই লোক। এদের প্রত্যেকের হাতে, এমনকি আমার হাতেও, নিরীহ মানুষের রক্ত কম ঝরেনি। একসময়ের অর্থলোভী পিশাচের দল আজ মানুষ হয়ে মানুষের সঙ্গে জীবনযাপন করছে কিভাবে, সবই ওই পরম পূজনীয় জননীর দয়ায়।
তার এক কথায় আমরা অস্ত্র ত্যাগ করে আজন্ম প্রায়শ্চিত্ত করবার সংকল্প নিয়েছিলাম। আর আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। বলতে বলতে পরাশর শর্মার কণ্ঠ বুঝে এলো। দুই হাতে মুখ ঢেকে গুমড়ে গুমড়ে কাঁদতে লাগলো সে। তার কষ্টটা অনুভব করতে পারছিলাম। তার কাঁধে হাত রেখে বললাম, বিধাতার লেখনীতে যার আয়ু যতটা রয়েছে সে ততটাই জীবন নিয়ে পৃথিবীতে আসে, আবার আয়ু ফুরলে চলেও যায়। মায়ার জগৎ বড়ই বেদনাময় পরাশর, দুঃখ পেও না। এমন মহিষী রাজমাতা ইহলোক ত্যাগ করে নিশ্চয়ই পরম ধামে অধিষ্ঠিত হয়েছেন। তার আত্মার শান্তি কামনা করে তার আশীর্বাদ প্রার্থনা করো। পরাশর চোখ মুছে বলল, জানেন শশীবাবু, তিনি যদি স্বাভাবিকভাবে পরমধামের উদ্দেশ্যে যাত্রা করতেন তাহলে হয়তো এতটা কষ্ট পেতে হতো না আমাদের। কিন্তু তার মৃত্যু যে অতীব সাংঘাতিক ভাবে হয়েছে। এমন মৃত্যু চোখে দেখা যায় না। এমন মৃত্যু ওনার মতন মানুষের প্রাপ্য নয়। তাই হাজার চেয়েও মেনে নিতে কষ্ট হচ্ছে যে যন্ত্রণার সাথে লড়াই করতে করতে তাকে শেষ হয়ে যেতে হলো। স্বাভাবিকভাবে মৃত্যু হয়নি তার অর্থ? আপনার হাতে যদি সময় থাকে তো বলবো সেই দুঃখের উপাখ্যান। আপনিও সদ্য শোকাহত হয়েছেন, আমাদের যন্ত্রণাটা কিছুটা হলেও বুঝতে পারবেন। অবশ্যই অবশ্যই চেষ্টা করব। তুমি বলো ভাইয়া, সবার আগে নিজের মনটা আগে হালকা করো দেখি। শুনুন তবে, শুরুর দিকে আমরা ছিলাম ডাকাত। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান সমস্ত অঞ্চল জুড়ে দিগম্বর ডাকাতের ত্রাস ছড়িয়ে পড়েছিল বহুদিন ধরে। প্রভূত সম্পত্তি লুট করে আমরা এই সমস্ত অঞ্চলের প্রত্যন্ত মানুষজনদের মধ্যে বিলিয়ে দেওয়ার কাজ করতাম। নীল চাষের জন্য জমিদাররা ফিরিঙ্গিদের কাছ থেকে দায়িত্ব পেত, আর অন্যায়ভাবে গরিব চাষিদের বাধ্য করত নীল চাষ করতে। নীল চাষ জমির উর্বরতা শক্তিকে অনেকাংশে কমিয়ে দেওয়ার কারণে চাষিরা রাজি হতো না। তখন তাদের ওপর চলত অকথ্য অত্যাচার। কখনো জমি কেড়ে নিয়ে, কখনো কারোর ওপর করের বোঝা চাপিয়ে, কিংবা কখনো তো সরাসরি তুলে নিয়ে গিয়ে গুম খুন করত জমিদারের পা চাটা কুকুরের দল। তাদের হাত থেকে নিরীহ প্রজাদের রক্ষার ব্রত নিয়েই আমাদের এই পথে নামা। যাই হোক, এই বছর খানেক আগে ঘটে গেল এক মারাত্মক কাণ্ড। মেদিনীপুরের অত্যাচারী জমিদার শ্যাম সুন্দর মল্লিকের গুদাম লুট করে পালানোর সময় আমাদের কাছের এক সাগরেদ পলাশ ধরা পড়ল ফিরিঙ্গিদের হাতে। তাকে বাঁচাতে গিয়ে আমরাও তাদের নাগালে চলে এলাম। আমাদের আটক করা হয়েছিল মেদিনীপুর থেকে। ফিরিঙ্গিদের তো মহা আনন্দ, তারা এতদিন পর দিগম্বর ডাকাতের দলকে ধরতে পেরেছে। এবার আমাদের এই ধরা পড়ার খবরটা কোনোভাবে পৌঁছে গিয়েছিল আমার দাদা দিগম্বরের কানে। সে ভাই অন্তপ্রাণ, ভালোর ভালো, কিন্তু তার মাথায় খুন চাপলে আর কাউকে রেয়াত করে না। মেদিনীপুর থেকে আমাদের মারতে মারতে যখন পুরুলিয়ায় নিয়ে আসা হলো, ততক্ষণে ওই অঞ্চলে এই খবরটাও আগুনের মতন ছড়িয়ে পড়েছে যে ব্রিটিশ সরকার আমাদের শাস্তি দেওয়ার জন্য পুরুলিয়ার উত্তপ্ত আবহাওয়াকেই বেছে নিয়েছে। সূচালো ফলাওয়ালা চাবুক দিয়ে আমাদের মেরে মেরে শরীর এমনিতেই ফালা ফালা করে দিয়েছিল শালারা। এরপর তারা ঠিক করেছিল গরমে তেতে ওঠা মাটির ওপর নুন ছড়িয়ে আমাদের হাত পা বেঁধে তার ওপর ফেলে দেবে। শরীরের ক্ষতস্থানে নুন ছুলেই অসহ্য যন্ত্রণা, তার ওপর তপ্ত রোদ আর শকুনের নিষ্ঠুর লালসা। একবার ভেবে দেখুন শশীবাবু, জীবিত অবস্থায় একটা মানুষ যখন অনুভব করবে যে চিল শকুনের দল এসে তার শরীর থেকে একটু একটু করে মাংস খুবলে নিয়ে উড়ে যাচ্ছে আর তা মহানন্দে ভক্ষণ করছে, তখন তার কেমন লাগবে? এমন ভাবনাতীত মৃত্যুদণ্ড হয়তো এর আগে কেউই পায়নি। দলের সকলে এই খবর পেয়ে আতঙ্কে আধমরা হয়ে গেল। একসময় পরিকল্পনা মতন আমাদের হাত পা বেঁধে চড়া রোদের মাঝে নুনের স্তূপের ওপর ফেলে দেওয়া হলো। প্রচণ্ড যন্ত্রণায় গলা ছেড়ে চিৎকার করা শুরু করলাম। আমাদের এই ছটফটানি দেখে উপস্থিত সাহেবের দল পৈশাচিক আনন্দে আত্মহারা হয়ে বিজয়োল্লাস শুরু করেছে। ঢাক ঢোল পিটিয়ে তারা গোটা পুরুলিয়াকে জানাচ্ছে তাদের বীরত্বের কথা। ভেবেছিলাম এবারের মতন বোধহয় আর শেষ রক্ষা হলো না। ঠিক এই সময় পরমেশ্বরীর কৃপা হলো আমাদের ওপর।
ব্রিটিশদের বাদ্যি বাজনার শব্দ ছাপিয়ে হঠাৎ একসাথে অজস্র বন্দুকের শব্দ উঠল। দূর থেকে অসংখ্য ঘোড়ার পদশব্দে কেঁপে উঠল চারপাশ। নিমেষের মধ্যে উপস্থিত সকল ব্রিটিশ পদাধিকারীরা মৃতদেহে পরিবর্তিত হল। সবটা কেমন যেন স্বপ্নের মতন মনে হতে লাগলো। এই অপরিচিত রক্ষাকর্তাদের পরিচয় জানতে ভীষণ ইচ্ছে হলো, কারণ তাদের সকলের পরনে ছিল কালো কুর্তা পাজামা আর মুখ ও মাথা জড়ানো লাল কাপড়ে। শুধু দেখা যাচ্ছিল তাদের চোখগুলো। শত্রু দমনের পর তারা ছুটে এসে আমাদের উদ্ধার করলেন। এরপর অবিলম্বে নিয়ে গেলেন গ্রামের কবিরাজের বাড়িতে। বোধ করি যারা আমাদের উদ্ধার করেছিলেন তারা হয়তো আগাম প্রস্তুতি নিতে বলে রেখেছিলেন কবিরাজি মশাইকে, নচেত আমাদের নিয়ে তারা যেই মাত্র পৌঁছল অমনি সঙ্গে সঙ্গে নিজের সঙ্গী সাথীদের শুশ্রূষা করতে শুরু করে দিলেন কবিরাজ। সেই দিন রাতে রক্ষাকর্তাদের পরিচয় প্রকাশিত হল। আহত ডাকাতদের জন্য কবিরাজ মশাইয়ের বাড়ির বাইরে উঠোনে শামিয়ানা টাঙানো হয়েছিল। গ্রামবাসীরা আমাদের লুটতরাজ চালানোর আসল উদ্দেশ্য জানতেন, তাই সকলে একে একে এসে আমাদের জন্য চাল, কলা, ফল ইত্যাদি দিয়ে গিয়েছিলেন। মাঝরাতের দিকে ভেষজ চিকিৎসার গুণে মোটামুটিভাবে শরীরের বল যখন ফিরে পেলাম, তখন সবার আগে কবিরাজ মশাইকে ডেকে বললাম, যারা আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আপনার কাছে নিয়ে এসেছে তাদের মধ্যে অন্তত একজনকে ডেকে দিন। কবিরাজ মশাই তখন মৃদু হেসে বললেন, তোমরা উদ্ধার পেয়েছ তোমাদের সর্দারের জন্য, তারাও তাকে ডেকে দিচ্ছি। কবিরাজের চলে যাওয়ার মুহূর্ত খানেক পর শামিয়ানায় প্রবেশ করলেন আমার দাদা দিগম্বর। সে আমার এমন করুণ অবস্থা দেখে নিজেকে আর সামলাতে পারল না। ধপ করে আমার পাশে বসে পড়ে আমার মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে আর্দ্র স্বরে বলল, জগজ্জননীর অশেষ কৃপা, শেষ মুহূর্তে তিনি আমায় আশার আলো পাইয়ে দিলেন ভাই, না হলে তোকে আজকে আর বাঁচাতে পারতাম না। এরপর কয়েক ফোঁটা চোখের জল ফেলে চোখ মুছে সে আবার বলল, দাঁড়া, মা জননীকে ডেকে আনি, তিনিই যা করার করেছেন। এই বলে দাদা উঠে গিয়ে কিছুক্ষণ বাদে ফিরে এলেন। এইবার তার সঙ্গে যিনি এলেন তিনি ছিলেন আমাদের মা ঠাকুরুন। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথম দেখেছিলাম সেই রাতে। বললে বিশ্বাস করবেন না শশীবাবু, মানুষের দেহে তিনি যেন সাক্ষাৎ জগদম্বা। সাধারণ কোনো নারীর মধ্যে এমন দৈবিক ঊর্জা থাকা সম্ভব নয়। জীবনের অর্ধ শতাব্দী অতিবাহিত হয়ে যাওয়ার পরও বার্ধক্যের ছাপ তাকে স্পর্শ করতে পারেনি এতটুকু। স্নেহময়ী যত্নশীলা মা এলেন আমাদের মাথার কাছে। পরম মমতায় তিনি স্পর্শ করলেন আমার কপাল। সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত জ্বালা জুড়িয়ে এলো অনেকটা। তিনি ভরাট ভঙ্গিতে বললেন, ভয় পেও না ধীরপাল, তোমাদের সাথে তোমাদের মা রয়েছেন। আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। যাবতীয় বিপদ আপদ হতে আমি তোমাদের রক্ষা করার ভার নিয়েছি পরমাত্মার নামে শপথ করে। তিনি আমায় সেই শক্তি দিয়েছেন যার জোরে আজ তোমাদের মৃত্যু মুখ থেকে আমি ছিনিয়ে নিয়ে এসেছি। এখন আর বেশি কথা বলবো না। অনেক অত্যাচার সহ্য করেছো তোমরা, এখন বিশ্রাম নাও। মা এই অবধি বলে উঠে পড়লেন। এরপর টানা 1 সপ্তাহ চলল আমাদের সেবা শুশ্রূষা। কবিরাজ মশাইয়ের কবিরাজি বিদ্যার গুণে এবং আপামর গ্রামবাসীদের আশীর্বাদে আমরা সকলেই পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম। মা ঠাকুরুন আমাদের সকলকে গ্রামের শীতলা মন্দিরে ডেকে একটা সভা করলেন। সেই সভা থেকেই জানতে পারলাম তার আসল পরিচয়। পয়লা বৈশাখ ধানচণ্ডীপুর গ্রামের কুলদেবী মা শীতলার মন্দিরে বাৎসরিক পূজার আয়োজন হয় ধুমধাম করে। পুজো শেষে মধ্যরাত থেকে বসে মায়ের নাম সংকীর্তন। আমাদের জন্য মা জননী সভা ডেকেছিলেন সেই দিনই, কারণ একই সাথে তিনি আমাদের পাশাপাশি গ্রামের জনসাধারণকেও পেতেন। সেই দিন সংকীর্তন একটু আগে আগেই শেষ হয়ে গেল। তারপর বসল সভা। সকলের মাঝে মধ্যমণি হয়ে মা ঠাকুরুন তার আসন গ্রহণ করলেন। তারপর সকলকে উদ্দেশ্য করে বললেন, বিদেশি জাতির অত্যাচার কম বেশি আমরা সকলেই সহ্য করেছি। তাদের হিংস্র আচরণ ইতিমধ্যে বহু মানুষের জীবন নিয়েছে। কত শত মানুষকে যে নিঃস্ব করে দিয়েছে তার ধারণাও নেই। আমি মেদিনীপুরের সম্ভ্রান্ত শাস্ত্রী বংশের জমিদার কুলদত্ত শাস্ত্রীর স্ত্রী সৌদামিনী শাস্ত্রী।
আজ 1 বছর হলো ভিটে মাটি ছাড়া। আজ থেকে ঠিক 1 বছর আগে আমার স্বামীকে ব্রিটিশ সরকার নির্মমভাবে হত্যা করে, কারণ আমার স্বামী তাদের অন্যায় মানসিকতাকে প্রশ্রয় দেননি, বরং তার বিরোধিতা করেছিলেন। কলকাতায় আপোষ আলোচনা করার প্রস্তাব দিয়ে তাকে সেখানে ডেকে পাঠিয়ে খুন করে তারা। এরপর তারা আমাদেরও শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু সুযোগ বুঝে আমি আমার সন্তান দীননাথকে নিয়ে পালিয়ে আসি। এই 1টা বছর গা ঢাকা দিয়ে থেকেছি নানা জায়গায়। এরই মাঝে বহু মানুষের সাথে আমার কথাও হয়েছে। তাদের দুঃখ, দুর্দশা, দারিদ্রতার কথা জানার পর মনে হয়েছে সকলকে একত্রিত হয়ে ফিরিঙ্গিদের বিরুদ্ধে একটা অন্তিম আঘাত হানতেই হবে, যেমনভাবে দেশের বিভিন্ন প্রান্তে বিপ্লবীরা সংগ্রাম করে চলেছেন। অন্যায়ের সাথে আপোষ আর নয়। সপ্তাহখানেক আগে আমি যখন জানতে পারলাম যে দিগম্বর ডাকাতের দলকে ব্রিটিশ বাহিনী আটক করে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য পুরুলিয়ায় নিয়ে আসছে, তখনই আমি দিগম্বরের সাথে অনতি বিলম্বে যোগাযোগ করি। দলগত শক্তির অভাব থাকা সত্ত্বেও ও হয়তো একাই শত্রুদের সাথে যুঝতে চলে আসতো, কিন্তু তাতে কোনো লাভ হতো না। তাই পরিকল্পনা মাফিক দিগম্বরের সাথে আমি আমার লোকজনকে পাঠাই, যারা এই 1 বছরের মধ্যে আমার সাথে জড়িয়ে পড়েছেন। তাদের সম্মিলিত শক্তির জোরেই শত্রুপক্ষকে ধ্বংস করা সম্ভব হয়েছে। তবে এখানেই আমাদের থেমে থাকলে হবে না। জনমত গঠন করে আমাদের জনরস গড়ে তুলতে হবে বিদেশি শত্রুদের বিরুদ্ধে। তার জন্য দরকার একটি কেন্দ্রের, যেখান থেকে আমরা আমাদের ক্ষমতায়ন ঘটাবো। তার জন্য আমার আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনাদের সকলের উদ্দেশ্য করজোড়ে অনুরোধ জানাই আমাদের এই সংগ্রামের সাথে যুক্ত হওয়ার, কারণ এই শত্রু আমার, আপনার, সকলের। মা ঠাকুরনের এমন জ্বালাময় বক্তৃতা শুনে সকলের মধ্যে বিদ্রোহের তেজ সঞ্চারিত হলো। সকলে একে একে তাকে পুরুলিয়ার রানীমায়ের স্থান দিল। ইতিমধ্যেই পুরুলিয়ার বিরাট অংশের জমিদার ফিরিঙ্গিদের রোষে পড়ে শেষ হয়েছেন। তার পরিবারও রেয়াত পায়নি, ফলে জমিদার বাড়ি ফাঁকা পড়েছিল বেশ কিছু মাস। সেই স্থান গ্রামবাসীরা মিলে সাফ সূত্র করে মা ঠাকুরন ও তার ছেলে দীননাথের জন্য বাসযোগ্য করে তুলল। এরপর মা নিজের ছেলেকে এই পুরুলিয়ার জমিদার বলে ঘোষণা করলেন, যদিও ছেলের আড়ালে তিনিই তার শাসনভার সামলাতে লাগলেন। জমিদারের কাজে নিযুক্ত করলেন আমাদের মতন ডাকাতদের। দীননাথ উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার দরুন সে আমাদের সভ্য সমাজের আদব কায়দা শেখালো। ফলে দেখতে দেখতে ভয়াল ভয়ঙ্কর ডাকাতরা হয়ে উঠল নায়েব গোমস্তা। কিছুকাল সবকিছু ঠিকঠাক চলল, জানেন। পরিত্যক্ত জমিদার বাড়ি সেজে উঠল নতুন করে। গ্রামের মানুষজন মা ঠাকুরনের কৃপায় বাঁচার নতুন আশা খুঁজে পেয়েছিল। সব মিলিয়ে এক সুখের বাতাবরণ তৈরি হলো সমগ্র অঞ্চলে। 3 মাস পর গ্রীষ্ম শেষে বর্ষার 2য় মাসে তপ্ত লাল মাটির দেশে প্রথম বৃষ্টির স্পর্শ পেল। গত বছর বর্ষা নেমেছিল একটু দেরিতে, তবে তার জন্য কৃষিকাজের কোনো সমস্যা হয়নি। ফলন অত্যন্ত সুন্দর হয়েছিল। মা ঠাকুরন ছিলেন দেবী মনসার একনিষ্ঠ ভক্ত। তিনি সেবার মনস্থির করলেন তার ভদ্রাসনে ধুমধাম করে মনসা পুজো করবেন। সেই প্রস্তাব আমাদের কান অবধি পৌঁছনো মাত্র আমরা সকলে মিলে লেগে পড়লাম পুজোর কাজে। ঠাকুর দালানে মায়ের মূর্তি তৈরি হলো সারা শ্রাবণ মাস জুড়ে। শ্রাবণের 1 তারিখ থেকে সন্ধ্যাবেলা আমাদের সবাইকে নিয়ে মা ঠাকুরন বসতেন দালানের মনসা মঙ্গল নিয়ে। প্রতিদিন একটু একটু করে পাঠ করে শোনাতেন। এইভাবে 1 মাস দেখতে দেখতে কেটে গেল। 31 তারিখ রাতের মধ্যে পুজোর সমস্ত আয়োজন শেষ করে ফেলে আমরা গ্রামবাসীদের নিমন্ত্রণ করতে বেরোলাম। বাড়ি ফিরে খবর পাই মা ঠাকুরন হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। এমনটা জানা মাত্র আমরা সকলে মিলে ছুটে গেলাম তার ঘরের দিকে। বাইরে দীননাথ দাঁড়িয়েছিল। তাকে জিজ্ঞেস করতে সে রক্তশূন্য মুখে বলল, ঠাকুর দালানে মা পুজোর কাজ করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন। দাস দাসীরা মিলে তাকে নিয়ে আসলাম আমাদের ঘরে। কবিরাজ মশাই এসেছেন, কিন্তু তিনি বলছেন মায়ের নাড়ি খুঁজে পাচ্ছেন না। শরীর একেবারে অসাড় হয়ে পড়েছে। এমন ধারা কথা যে শুনতে হবে কল্পনাও করতে পারিনি। একটা মানুষ হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়লেন যে পরোক্ষভাবে তার মৃত্যু ঘটেছে বলে কবিরাজ মশাই ইঙ্গিত দিচ্ছেন। হতাশ মুখে ঘণ্টা খানেক পর কবিরাজ মশাই বাইরে বেরোলেন।
আমরা সবাই দরজার বাইরেই ভিড় করে বসেছিলাম। তাকে দেখা মাত্র আমরা এক সুরে জিজ্ঞেস করলাম, কবিরাজ মশাই, মা ঠাকুরুন কেমন আছেন? তিনি হতাশ দৃষ্টিতে একবার সকলের দিকে চাইলেন, তারপর আর কিছু না বলে মাথা নিচু করে চলে গেলেন। এরপর আর বুঝতে বাকি রইল না যে চরম সর্বনাশ যা ঘটার ঘটে গেছে। মা ঠাকুরনের আগমনে গোটা অঞ্চল যেভাবে নতুন উদ্যমের সঙ্গে জীবনযাপন শুরু করেছিল, উৎসব পালা পার্বণে মেতে উঠেছিল, সেই সমস্ত কিছু এক নিমেষে স্তব্ধ হয়ে গেল। তার মৃত্যুর সংবাদ চারিদিকে প্রসারিত হল। তার মৃত্যুতে সকল আশ্রিতের জীবনে অন্ধকার নেমে এলো। ঠাকুর দালানে মা মনসার মূর্তি, পুজোর সাজ সরঞ্জাম তেমনি পড়ে রইল। পরের দিন কোথায় আমরা সবাই মিলে দেবীর বন্দনায় মেতে উঠতাম, তার পরিবর্তে চোখ ভরা জল নিয়ে মা ঠাকুরুনকে অন্তিম বিদায় জানানোর প্রস্তুতি নিতে ব্যস্ত হলাম। এই অবধি বলে পরাশর ওরফে ধীরপাল থামল। তার কণ্ঠস্বর শেষের দিকে কাঁপতে শুরু করেছিল, তবে তার সুবিস্তৃত বর্ণনার মধ্যে অপ্রাকৃতিক বা বিভৎসতার কোনো আভাস না পেয়ে আমি খানিক বাদে প্রশ্ন করলাম, পরাশর, তোমার বর্ণনার মধ্যে তো কোনো রকম অলৌকিক কাণ্ডের কিছু পেলাম না। যতটুকু আপনাকে বললাম ততটুকুতেই যদি এ ঘটনার সমাপ্তি হতো, তাহলে আপনাকে শুরুতেই ওসব কেন বলবো শশীবাবু? কিংবা আপনারও তো মনে হতে পারে, যে মানুষের মৃত্যু আজ থেকে 1 বছর আগে হয়েছে, তার মরদেহ আমরা 1 বছর পরে কেন দাহ করতে যাব হঠাৎ? আসল বিভৎসতা তো এইবার শুরু হবে, যা আমাদের মতন মানুষের পক্ষে দুঃস্বপ্নেও দেখা সম্ভব নয়। পরাশরের কণ্ঠস্বর ধীরে ধীরে গম্ভীর হতে শুরু করল। মা ঠাকুরনের মৃতদেহ বাঁশের খাটুলিতে সুন্দর করে সাজিয়ে সকল গ্রামবাসীরা চললেন সুবর্ণরেখা নদীর শুকনো চড়ায়। আগাগোড়া এই স্থানটিকেই দাহ কার্যের জন্য ব্যবহার করা হতো। শ্মশান যাত্রীরা সব নিয়ে শ্মশানে পৌঁছে দ্রুত হাতে চিতা প্রস্তুত করে মা ঠাকুরনের মৃতদেহ চিতায় তুলল। পুরোহিত মন্ত্র পড়তে পড়তে দীননাথের হাতে জ্বলন্ত পাটকাঠি দিয়ে বললেন, বাবা, নির্নিমার কপালে ছোঁয়া। দীননাথ চোখের জল মুছতে মুছতে পুরোহিত মশাইয়ের কথা মতন জ্বলন্ত পাটকাঠি মা ঠাকুরনের কপালে ছোঁয়াতে যাবে, এমন সময় সকলকে বিস্মিত করে দিয়ে চিতার উপর সোজা হয়ে উঠে বসল মরদেহ। অমন দৃশ্য দেখে গ্রামের ডাকাবুকো মানুষ যারা উপস্থিত ছিল, তারা পর্যন্ত ভয় পেয়ে গেলেন। চিতার ওপর থেকে কাঠ, ফুল, মালা খসে পড়ল। উঠে বসার কিছুক্ষণ অবধি মা ঠাকুরনের চোখ বন্ধ ছিল। তারপর ধীরে ধীরে তিনি চোখের পাতা মেললেন। সবার প্রথমে তার নজর গেল পুরোহিত মশাইয়ের দিকে। হঠাৎ কি হলো বুঝতে পারলাম না। পুরোহিত মশাই ধপ করে পড়ে গেলেন শুকনো চড়ার উপর। কবিরাজ মশাই দীননাথের মুখ থেকে তখনও কোনো কথা সরছে না। পাথরের মূর্তির ন্যায় অনড় অবস্থায় সে তার মায়ের দিকে তাকিয়েছিল। এদিকে কিছুক্ষণ আগে দেখা সেই অস্বাভাবিক মুহূর্ত সকলের মনের মধ্যে বেশ গভীরভাবে রেখাপাত করায় কেউ আর এগিয়ে গিয়ে দীননাথকে সাহায্য করবার সাহস পাচ্ছিল না। চেষ্টায় আমি কোনো রকমে এগিয়ে গিয়ে দীননাথকে নিয়ে আসি। তারপর অনেক কষ্টে আমাদের মধ্যে থেকে কিছু জনকে ডেকে মা ঠাকুরনকে চিতা থেকে নামিয়ে পুনরায় বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। বেরবার সময় গ্রামবাসীদের কানাঘুষো কথাবার্তা কানে আসছিল। তারা সকলে যা সব বলছিল তার একটাই অর্থ, মা ঠাকুরন আর আগের মতন নেই। চিতা থেকে উঠে আসা মানুষের ওপর কোনো ভরসা নেই, কারণ সে আদৌ জীবিত কিনা তা কেউ বলতে পারে না। আমি কথাগুলোকে একেবারে অগ্রাহ্য করতে পারছিলাম না। মনের অবচেতনে বারবার কেউ যেন এসে বলে যাচ্ছিল, সাবধান, খুব বড় বিপদ আসতে চলেছে, এরপর থেকে আরো বেশি করে সতর্ক থেকো। এরপর চলে আসি সেই দিনই রাত্রিবেলার কথায়। মা ঠাকুরনের ফিরে আসার খবর মানুষের মধ্যে যে আনন্দের পরিবর্তে চাপা আতঙ্কের জন্ম দিয়েছিল তা আস্তে আস্তেই স্পষ্ট টের পেয়েছিলাম। পুরোহিত মশাইয়ের বাড়ি থেকে সন্ধেবেলা রাতের দিকে ডাক এলো। আমিও দীননাথ একসঙ্গে তার কাছে গেলাম। তিনি অকৃতদার, তিনকুলে কেউ নেই, সংসার পরিজনহীন এক মানুষ। তিনি সেই সময় তার ঠাকুর ঘরে বসে কিছু একটা পুজো পাঠ করছিলেন।
আমাদেরকে দেখে তিনি বললেন, তোমরা পাশের ঘরে গিয়ে বসো বাবা, আমি খানিক বাদে যাচ্ছি, তোমাদের সাথে জরুরি দরকার আছে। কথা মতো কিছুক্ষণ পর তিনি এলেন তার হাতের কাজ মিটিয়ে। এসেই তিনি সর্বপ্রথম যে কাজটা করলেন, আমাদের হাতে দুখানা তাবিজ বেঁধে দিলেন, লাল সুতো দিয়ে মোড়ানো এক টুকরো শিকড়। এসবের কি প্রয়োজন ঠাকুরমশাই? দীননাথ প্রশ্ন করল। ঠাকুরমশাই শঙ্কিত ভঙ্গিতে বললেন, প্রয়োজন আছে বলেই দেওয়া বাবা। এ গ্রামে ঘোর কাল রাত্রি নামতে চলেছে, আমি তার ইঙ্গিত পেয়েছি। তার হাত থেকে কতজনকে উদ্ধার করতে পারবো জানি না, তবে নিজের যতটুকু ক্ষমতা তা দিয়ে অন্তত একটা সাময়িক প্রতিকার করে যাওয়ার চেষ্টা করে এলাম। বাকিটা ঈশ্বর জানে। আপনার কথার কোনো অর্থ বুঝতে পারলাম না ঠাকুরমশাই। আপনি কি কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছেন? আমি জিজ্ঞেস করলাম এইবার। বিপদের ইঙ্গিত দেওয়ার জন্য তোমাদের সামান্য অতীতে নিয়ে যাই, তাহলে সমস্তটা তোমাদের চোখের সামনে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠবে। বাবা, আমার পূর্বপুরুষরা এই অঞ্চলের প্রথম বাসিন্দা ছিলেন। যে সময় এখানে মানুষ তো দূরে থাক, জীবিত প্রাণী বলতে কেবল হিংস্র জীবজন্তুরা বাস করত, সেই সময় প্রথম আমার পূর্বপুরুষ শ্রী ধূম্রকেতু বিদ্যারত্ন এসে এই স্থানে বসতি স্থাপন করেন। তার হাত ধরেই আমাদের বংশে দেবী প্রত্যঙ্গিরার উপাসনা শুরু হয়। দেবী প্রত্যঙ্গিরা হলেন ঋণাত্মক শক্তির দেবী। যাবতীয় নিম্ন শ্রেণীর তন্ত্রবিদ্যা, জাদুটোনা, মারণুচাটন তিনি নিয়ন্ত্রণ করেন। তাই অপতন্ত্রের প্রভাব কাটাতে তার উপাসনা করা হয়। তার বর্ণনায় যাচ্ছি না, কারণ এখানে তার কোনো প্রয়োজন নেই। সাধনায় সিদ্ধি লাভ করে ধূম্রকেতু দেবীর কাছ থেকে একটি শক্তিঘট লাভ করেছিল। এই শক্তিঘট ছিল আমাদের বংশের অস্তিত্বের ধারক, যা আজ দুপুরে ভেঙে গেছে। পূর্বপুরুষদের মধ্যে দিয়ে এই ধারণা প্রবাহিত হতে হতে আজ আমি জানতে পেরেছি যে আমাদের বংশ ততদিনই স্থায়িত্ব লাভ করবে যতদিন এই শক্তিঘট অক্ষুণ্ণ থাকবে। আর যখন এই ঘট ভেঙে গেছে, তার মানে আমার জীবন অস্তগত হতে চলেছে, এবং এই গ্রামে আমার পর দ্বিতীয় আর এমন কেউ নেই যিনি দেবী প্রত্যঙ্গিরার আরাধনা করতে পারবে। তাই আমার ভীষণ চিন্তা হচ্ছে। গতবার এমনই একটা ঘটনা ঘটেছিল, যখন পূর্বতন জমিদার বংশের শাসন ছিল। জমিদার গিন্নি ছিলেন দেবী প্রত্যঙ্গিরার উপাসক। সেই সময় আমি জমিদার বাড়ির নিত্য পুজোর দায়িত্বে ছিলাম, কারণ এই দেবীর পূজা সকলের আয়ত্তে থাকে না। আমি কেবল আমার দায়িত্বটুকু পালন করতাম দেবীর নিত্য সেবায় নিযুক্ত থেকে। কিন্তু কিভাবে জানি না, জমিদার গিন্নি দেবীর অন্ধকার দিকের খোঁজ পেয়ে যান। তিনি সেই অন্ধকার শক্তিকে ব্যবহার করতে চেয়েছিলেন শত্রু দমনের স্বার্থে। প্রত্যঙ্গিরা দেবী মারাত্মক উগ্র দেবী, তবে তার শক্তির সুচারু ব্যবহারে অসম্ভব বলবান শত্রুদেরও নিমেষের মধ্যে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। জমিদার পরিবারের জন্য সেই সময় সব থেকে বড় শত্রু ছিল জমিদারের নিজের ভাই, কারণ তার বিশ্বাসঘাতকতার জন্য ব্রিটিশ বাহিনী জমিদারের নাগাল পেয়েছিল। তাই প্রতিশোধের তাড়নায় জ্বলতে থাকা জমিদার গিন্নি মৃতরুরা অমাবস্যার রাতে দেবীর উদ্দেশ্যে কাল সর্পযোগযুক্ত এক বামনের বলি দিয়ে সমগ্র জমিদার বাড়িকে অর্পণ করে দেন কাল সমনের অধীনে। কিন্তু এখানে তিনি একটা মস্ত বড় ভুল করে ফেলেন। কাল সমনকে জাগিয়ে তো দেন, কিন্তু তার অসীম ক্ষুধার তাড়নাকে নিয়ন্ত্রণ করবে যে বিপরীত ধর্মীয় শুভ শক্তি, সেই শক্তিকে জাগাতে ভুলে যায়। এরপর তিনি যখন আসন ত্যাগ করে উঠতে যাবেন, সেই সময় সবার আগে তিনি নিজেই কাল সমনের শিকার হন। সেই রাতেই কাল সমন একে একে পরিবারের সকল সদস্যের প্রাণ নেয় বীভৎসভাবে। গ্রামবাসীরা এতদিন ধরে জেনে এসেছে যে ব্রিটিশ সরকারের নির্মমতার কারণেই পূর্বতন জমিদার বংশ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আসল সত্যি হলো এই যে এর পেছনে কাল সমন দায়ী। একমাত্র আমি বিষয়টা জানতে পেরেছিলাম, যেহেতু আমি নিজে দেবী প্রত্যঙ্গিরার উপাসক। তাই সকলের অলক্ষ্যে আমি জমিদার বাড়িতে যাই পরবর্তী মৃতরুরা অমাবস্যার রাতে। তারপর সারা রাত ধরে বিবিধ তন্ত্রাচার সম্পন্ন করার মধ্যে দিয়ে কাল সমনকে জমিদার বাড়ির ঠাকুর দালানের মধ্যে আবদ্ধ করে আসি, সে যাতে আর জেগে উঠতে না পারে। সেই জন্য ভূতনাথের ত্রিশূল প্রতিষ্ঠা করি ঠাকুর দালানের ঠিক মাঝ বরাবর। তবে এই সমস্ত প্রক্রিয়া যেহেতু সাধকের অনেকটা শক্তি ক্ষয় করে, তাই আমি ভেতর থেকে বেশ দুর্বল হয়ে পড়ি।
উপাচার শেষে বাড়ি ফিরে এসে নিজের আসনে বসে সেই রাতটা দেবীর বীজ মন্ত্র জপ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই মতো ঠাকুর ঘরে এসে দেখি শক্তি ঘটে ফাটল ধরা দিয়েছে। সেদিন থেকেই আমার মনের মধ্যে কু ডাকা শুরু হয়েছিল। হয়তো দেবী এর মাধ্যমে আমাকে সমাধান করে দিতে চেয়েছিলেন, আমি অবুঝ তাই বুঝতে পারিনি। আর আজ দেখো সেই শক্তিঘট চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে রয়েছে। আমি জানি না এরপর কি হতে চলেছে, তবে এইটুকু বুঝতে পারছি যে কাল সমন মুক্ত হয়ে গেছে। কারণ কাল সমনের উপস্থিতিতে যে ধরনের উগ্র গন্ধ পরিবেশে ছড়িয়ে পড়ে, আর সেই গন্ধ আমি পেয়েছি যখন চিতার ওপর থেকে গিন্নিমা জেগে উঠলেন। তার চোখের জ্যোতি সব থেকে কাছে দাঁড়িয়েছিলাম আমি। সেই জ্যোতি জীবিত মানুষের কোনোদিনই হতে পারে না বাবা। এই অবধি বলার পর পুরোহিত মশাইয়ের কণ্ঠস্বর আপনা থেকে ধরে এলো। খানিকক্ষণ নীরবতা বজায় রেখে তিনি আবার বললেন, আমার হয়তো আর জানা হবে না যে কাল সমন কিভাবে মুক্ত হলো, তবে আজ রাতে আমি একটা উপাচার করব। কাল সকালে এসে সেটা নিয়ে ঠাকুর দালানের পাথর চটিয়ে সেখানে পুঁতে দিও। এতে অন্তত কাল সমনকে জমিদার বাড়ির মধ্যেই আটকে রাখা সম্ভব হবে। কাল সমন ভয়ানক হিংস্র প্রকৃতির অপশক্তি হলেও একটানা 8 মাস যদি তাকে একই দেহে অভুক্ত অবস্থায় আটকে রাখা যায়, তাহলে সে বাধ্য হয়ে সেই শরীর ত্যাগ করে। কারণ ক্ষুধার তাড়না সে স্বীকার করতে না পারলেও যে শরীরে বাসা বেঁধেছে সেই শরীরকেই খেতে শুরু করে। আশা করি আমার উপাচার কাল সমনকে 8 মাস আটকে রাখতে পারবে। এখন সবটাই অনুমানের উপর নির্ভরশীল, বাকিটা ঈশ্বরের ইচ্ছে। এই ছিল আমাদের সাথে পুরোহিত মশাইয়ের হওয়া শেষ সাক্ষাৎকার। সেই রাত্রে বাড়ি ফিরে পরের দিন তার কথা মতন যখন তার বাড়ি পুনরায় গেলাম, তার তন্ত্রাচার দ্বারা নির্মিত কাল সমন প্রতিরোধকারী বস্তুটি আনতে, তখনও পর্যন্ত জানতাম না কি ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের জন্য। বাড়ির সদর দরজা সাধারণভাবে ভেজানো ছিল। দরজা খুলে আমি ও দীননাথ বাড়ির ভেতরে প্রবেশ করে ঠাকুর ঘরে যেতেই দেখি এক মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে। পুরোহিত মশাইয়ের শরীরটা 2 টুকরো হয়ে পড়ে রয়েছে যজ্ঞস্থলের দুপাশে। সারা ঘর টাটকা রক্তে ভেসে যাচ্ছিল একেবারে, এবং 3টে শকুন বসেছিল সেই দ্বিখণ্ডিত শরীরের উপর। তারা মৃতদেহ থেকে বুভুক্ষুর ন্যায় মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল মহানন্দে। সমস্ত ঠাকুর ঘরে যেন কেউ তাণ্ডব চালিয়েছে মনে হলো। দেবদেবীর মূর্তি চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছিল যত্রতত্র। পূজার অন্যান্য সামগ্রীর অবস্থাও তথৈবচ। কেবল অক্ষত ছিল যজ্ঞবেদী সংলগ্ন অঞ্চল। হোমকুণ্ডের মাঝে রাখা ছিল লাল শালুতে মোড়া এক খণ্ড উজ্জ্বল স্ফটিক। সেটি থেকে নির্গত হতে থাকা অস্বাভাবিক নীলাভ জ্যোতি বুঝিয়ে দিচ্ছিল এই সেই জিনিস যা পুরোহিত মশাই আমাদের জন্য প্রস্তুত করে গেছেন। তার শরীরের ওপর গত রাত্রে যে পাশবিক অত্যাচার হয়েছে তা সম্বন্ধে কল্পনা করা যায় না। যেভাবে তার শরীরটাকে 2 টুকরো করা হয়েছে তা কোনো মানুষের কম্য নয়। শরীরের স্থানে স্থানে গভীর নখের আঁচড় ও মাংস খুবলে নেওয়ার চিহ্নই সব থেকে বড় প্রমাণ তার উপর হওয়া অমানবিক বর্বরতার। দীননাথ আমাদের মতন শক্ত মনের মানুষ নয়। আমরা খুন জখম রক্তপাত দেখে অভ্যস্ত। ডাকাতির সময় এমন অনেক নারকীয় ঘটনা আমাদের সামনে থেকে দেখতে হয়েছে। তা সত্ত্বেও পুরোহিত মশাইয়ের করুণ পরিণতি দেখে আমার বুকের মধ্যে নিমিষেই আতঙ্কের শীতল স্রোত অনুভূত হয়েছিল। একবার ভাবুন তাহলে দীননাথের মনে সেই দৃশ্যের কী প্রভাব পড়তে পারে। যদিও মন্দের ভালো এই যে পুরোহিত মশাই মৃত্যুর আগে যে বস্তুটি কাল সমনকে আটকানোর জন্য প্রস্তুত করে দিয়েছিলেন, তার জোরে আমরা মা ঠাকুরনের মধ্যে থাকা পৈশাচিক শক্তিকে ঠেকিয়ে রাখা সম্ভব করেছিলাম প্রায় 8 মাসের উপর। তবে মাসুল শুরুর দিকে কম গুনতে হয়নি। কাল সমনের হাতে আমাদের দলের সর্বশ্রেষ্ঠ 20 জন শক্তিধর সদস্য এক নিমেষেই শেষ হয়ে যায়। পুরোহিত মশাইয়ের বাড়ি থেকে সেই মন্ত্রপুত স্ফটিকটি নিয়ে আমরা যেই মাত্র জমিদার বাড়ির চৌহদ্দিতে পা রেখেছি, অমনি বাড়ির ভিতর থেকে আকাশ বাতাস বিদীর্ণকারী এক পৈশাচিক চিৎকার বেরিয়ে আসে। 7 সকালে গোটা গ্রামের মানুষ সেই চিৎকার পরিষ্কারভাবে শুনতে পেয়ে নিজেদের ঘরবন্দি করে নেয়।
থাকার মধ্যে ছিল কেবল আমাদের দলটুকু। আমি দীননাথকে সঙ্গে নিয়ে অবিলম্বে একটা শাবল জোগাড় করে ঠাকুর দালানে গিয়ে উপস্থিত হই। এরই মধ্যে মা ঠাকুরনের বিকৃত অবয়বও সেখানে চলে এসেছে। রক্তচক্ষু হেনে তীক্ষ্ণ নখযুক্ত 2 হাত উঁচিয়ে চোখের নিমেষে ঝাঁপিয়ে পড়ে আমাদের উপর সে। আমি তৎক্ষণাৎ দীননাথের হাতে স্ফটিকটা দিয়ে নিজের সর্বশক্তি দিয়ে পৈশাচিক প্রতিমূর্তির সম্মুখীন হই, কিন্তু তার অমানবিক দেহবলের সঙ্গে আমি পেরে উঠতামই বা কতক্ষণ। কি ভাগ্যে সেখানে আমার দলের বাকিরা এসে একসাথে তার উপর ঝাঁপিয়ে পড়ে। অমন তাগড়াই চেহারার 20টা লোক, যারা এককালে এক হাতে 100 মানুষ মেরেছে, তাদের সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়েও সামান্য কিছুক্ষণই পিশাচকে আটকে রাখা সম্ভব হয়েছিল। এর মধ্যে জগদম্বার নাম নিয়ে দেহের সব শক্তি উজাড় করে কোনো রকমে ঠাকুর দালানের মাঝের অংশ খুঁড়ে সেই স্ফটিক খণ্ড তার মধ্যে ফেলে দিই। সঙ্গে সঙ্গে পিশাচের সাথে আমার দলের সদস্যদের দ্বন্দ্বযুদ্ধ থেমে যায়। যদিও ক্ষতি যা হওয়ার তা হয়ে গিয়েছিল অল্প ওইটুকু সময়ের মধ্যেই। একটা নয়, দুটো নয়, একেবারে 20টা মানুষের রক্তাক্ত ছিন্ন ভিন্ন মৃতদেহের মধ্যে থেকে মা ঠাকুরনের রক্তস্নাত পৈশাচিক অবয়ব বেরিয়ে এসে সোজা ছুটে গেল জমিদার বাড়ির কাল কুঠুরির দিকে। আমরাও তাকে অনুসরণ করে এগোলাম। বিশাল বড় ভদ্রাসনের এই অংশে আগে কখনো আসিনি। আসলে হয়তো জানতে পারতাম সেই শতাব্দী প্রাচীন কাঠামোর আড়ালে কত অন্ধকার বাসা বেঁধে রয়েছে। ঐশাচিক অবয়বকে অনুসরণ করতে করতে একসময় আমি ও দীননাথ একটা ধুলো মাখা আবর্জনায় ভর্তি কপাটহীন ছোট্ট কুঠুরির সামনে এসে পড়লাম। সেই কুঠুরির অবস্থান এতটাই ভেতরের দিকে ছিল যে তার মধ্যে আলোর লেশ মাত্র প্রবেশ করবার মতো সুযোগ ছিল না। কিন্তু তাতে আমাদের অসুবিধা হলো না বুঝতে যে সেই পিশাচ মূর্তি এই অন্ধকারের মধ্যেই গিয়ে লুকিয়েছে। কুঠুরির ভিতর থেকে ভেসে আসা হিংস্র জান্তব গর্জনই আমাদের তার অশুভ উপস্থিতির প্রমাণ দিয়ে দিল। এরপর এই 8 মাসের মধ্যে মাত্র 3 বার সেই কুঠুরির কাছে আলো নিয়ে গিয়েছিলাম দেখতে। আমি একাই ছিলাম। পুরোহিত মশাইয়ের কথা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। ক্ষুধার তাড়নায় মা ঠাকুরনের মধ্যে বাসা বাঁধা কাল সমন উপায় না পেয়ে মা ঠাকুরনের পার্থিব দেহটাকেই খাদ্য হিসেবে বেছে নিয়েছিল। শেষ যেবার দেখেছিলাম ততদিনে অর্ধেকের বেশি শরীরই পিশাচের খাওয়া হয়ে গিয়েছে। বিভিন্ন স্থানের তো হাড় অবধি বেরিয়ে এসেছিল। রক্ত মাংসের পচা গন্ধে সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি। অবশেষে আজ 8 মাস 10 দিন সমাপ্ত হতে আমরা কয়েকজন মিলে আবার যখন সেই অন্ধকারের কুঠুরির মধ্যে প্রবেশ করি, দেখি সেখানে বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে শুধু হাড়। বুঝলাম এ হাড় মা ঠাকুরনেরই। ভীষণ কষ্ট হলো, তবে কি আর করতাম। বিধির লিখন মনে করে মেনে নিলাম বুকে পাথর চেপে। তারপর আড়ম্বরহীনভাবে সেই হাড়গুলিকে একত্রিত করে সুবর্ণরেখার চড়ায় নিয়ে গিয়ে নিয়ম মেনে দাহ করে এলাম। এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে পরাশর তার বলা শেষ করল। গভীর রাতে এমন একটা ঘটনা শুনে ভেতরে ভেতরে বেশ উত্তেজনা অনুভব করছিলাম। এরপর তারা উঠবার তোড়জোড় শুরু করলো। তাদের থেকে মুড়ি মুরগি নিয়ে খাবার পর আমার শরীরেও বল ফিরে এসেছিল। রাত্রের এই সময় যাওয়ার নির্দিষ্ট কোনো গন্তব্য না থাকায় আমি পরাশরকে বললাম, পরাশর, যদি কিছু মনে না করো তাহলে আমি তোমার সাথে তোমার গ্রামে যেতে চাই। আসলে নিঃসঙ্গ রাতে ফাঁকা মাঠে ভূতের মতো বসে থাকতে ইচ্ছে করছে না। বেশ তো শশীবাবু, আসুন। এই দুঃখের দিনেও আমরা যথাসাধ্য চেষ্টা করব আমাদের অতিথির সেবা করবার। চলুন আমাদের সাথে। ঘণ্টা দেড়েকের হাঁটা পথ এখান থেকে। পরাশরদের দলে মিশে আমি এগিয়ে চললাম শ্যামনগর গ্রামের দিকে। পথ বলতে শুধুই ছোট ছোট ঘাসে ঢাকা বিস্তৃত প্রান্তর। নির্দিষ্ট সময় পর আমরা গ্রামের সীমানায় এসে পড়লে হঠাৎ খুব দূর থেকে একটা রক্ত জল করা পৈশাচিক চিৎকার ভেসে এসে সোজা কানের পর্দায় ধাক্কা মারল। দলের সকলে স্তম্ভিত চোখে একে অন্যের মুখ চাওয়াচাই করতে শুরু করলো। কি ব্যাপার? সব তো মিটে গেছে।
তাহলে এমন ভয়ঙ্কর হাসি আসে কোথা থেকে? পরাশরের কণ্ঠ থেকে ঝরে পড়ল এক রাস উৎকণ্ঠা। আমি ততক্ষণে শব্দের প্রকৃতি শুনে বুঝে গেছি যে এ কোনো পার্থিব জীবের কম্য নয়। কি মনে হতে পরাশরকে বললাম, পরাশর, শিগগিরই আমাকে জমিদার বাড়িতে নিয়ে চলো তো। কেন শশীবাবু, আপনি কি কিছু আঁচ করতে পেরেছেন? জানি না পরাশর, তবে মনে হলো এই রক্ত জল করা অট্টহাসির উৎসব জমিদার বাড়ি হতে পারে। ঈশ্বর, দীননাথের যেন কিছু না হয়। আমার অনুমান যথারীতি সত্য বলে প্রমাণিত হল। জমিদার বাড়ির সিংহদ্বারের কাছে পৌঁছনো মাত্র গোটা বাড়ি থেকে ক্ষণে ক্ষণে মানুষের আর্ত চিৎকার ভেসে আসছিল। প্রত্যেকের প্রচণ্ড ভয়ে ছোটাছুটি করার শব্দ, এবং বারবার তারা প্রাণ বাঁচানোর জন্য তারস্বরে চিৎকার করছিল, এবং এর মাঝেই মিশেছিল সেই পৈশাচিক উল্লাস ধ্বনি। আমি আর দেরি করলাম না, সিংহদ্বার অতিক্রম করে বাড়ির ভেতর দিকে দৌড়ে গেলাম। পরাশরও পিছু পিছু এলো। শশীবাবু, আপনি অন্ধকার কুঠুরির দিকে যাচ্ছেন কেন? কারণ পাশবিক চিৎকার ওই দিক থেকেই আসছে। দৌড়তে দৌড়তে আমরা দুটোতে এসে যখন জমিদার বাড়ির অন্ধকার কুঠুরির সামনে গিয়ে পৌঁছলাম, ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে গেছে। অন্ধকার কুঠুরি তখন আর অন্ধকারে ডুবে নেই। সবুজাভ অপ্রাকৃতিক আভায় পরিপূর্ণ হয়ে এক ভীতিপ্রদ পরিবেশের সৃষ্টি করেছে, এবং সেই আভায় দেখা গেল এক বিশাল মৃতদেহের স্তূপ। নারী, পুরুষ, শিশু, কিশোরী, বৃদ্ধ, জোয়ান কে নেই সেই স্তূপের মধ্যে। চারিদিকে রক্তারক্তি অবস্থা। মৃত মানুষের গন্ধ যে এতটা বিভৎস রকম উগ্র হতে পারে তা সাধনা করার সময়ও বুঝতে পারিনি। একেতে এই স্থানে হাওয়া বাতাস খেলে না, তার উপর রক্ত মাংসের বোটকা গন্ধ, সব মিলিয়ে শ্বাস নেওয়ার অযোগ্য বাতাসে ভরে উঠেছিল জায়গাটা। দীননাথ! পরাশরের আর্ত চিৎকার ভেসে এলো পেছন থেকে। তার দিকে তাকিয়ে দেখলাম স্তূপের দিকে আঙুল নির্দেশ করে সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। তার চোখের মনি স্থির, ভয়ে সারা শরীর কাঁপছে। তার দৃষ্টি অনুসরণ করে আবিষ্কার করলাম তার ভয় পাওয়ার আসল কারণটা। মৃতদেহের স্তূপের ওপর বসেছিল একজন পুরুষ। তার পেছন থেকে সেই অস্বাভাবিক সবুজাভ জ্যোতি নির্গত হচ্ছিল বলে তাকে দেখতে লাগছিল ছায়া মানবের মতো। অনেকটা ওপরে থাকার কারণে গতিবিধি ঠিক ঠাউর করতে পারছিলাম না। সম্ভবত পরাশরের চিৎকার সে শুনতে পেয়েছিল। সে ধীরে ধীরে আমাদের দিকে ঘাড় ঘোরালো, তারপর চোখের নিমেষে মানুষের স্তূপের ওপর থেকে অদৃশ্য হয়ে সঙ্গে সঙ্গে আমার একেবারে মুখের সামনে এসে উপস্থিত হলো। এইবার তার রূপ প্রকৃতি স্পষ্ট হলো আমার কাছে। শ্মশানে সাধনা চলাকালীন বহুবার আমায় মুখোমুখি হতে হয়েছিল বিভৎস সব প্রেত মূর্তিদের সাথে। তাদের রূপের ভয়াবহতা কল্পনা করা যায় না। শক্তিতে তারা এক একভাবে অপ্রতিরোধ্য। কেবল মন্ত্রের নিয়ন্ত্রণেই তাদের বাগে আনা যায়। গুরু প্রদত্ত শিক্ষায় সাধনার সময় তাদের সম্মুখীন হয়েছিলাম যখন, তখনও এতটা ভয় লাগে যতটা না এই মূর্তিমান পিশাচকে দেখে অনুভূত হয়েছিল। মৃতদেহের স্তূপের ওপর থেকে অদৃশ্য হয়ে সে সরাসরি আমার সামনে আবির্ভূত হওয়া মাত্র তার সাথে সোজা চোখাচোখি। উফ, এখনো ভাবলে অন্তরাত্মা কেঁপে ওঠে। নরকের অন্ধকারে পরিপূর্ণ দুই চোখে দুটো সাপের চোখের মণি বসানো। তার কপালের মাঝ বরাবর একটা লম্বা চেরা দাগ, তার মধ্যে থেকে বারে বারে বেরিয়ে আসছে একটা রক্তমাখা চেরা জীব। অসম্ভব কদাকার তার নাক, এবং এই রক্তজল করা হাসি দেখলে দেখা যায় তার তীক্ষ্ণ দাঁতের সারি। অস্থি চর্মসার শরীরে অলংকার হিসেবে স্থান পেয়েছে মানুষের কাটা হাতের মালা, এবং শরীরের সাথে একদম বেমানান দুই পেশিবহুল হাতে এসে ধরেছিল দুটো কাটা মাথা। আমার দিকে ক্রুদ্ধ দৃষ্টি এনে সেই পিশাচ পুরুষ ক্ষণে ক্ষণে চাপা গর্জন ছাড়তে আরম্ভ করল।
এমন অবস্থায় আমার মাথা রীতিমতো কাজ করা বন্ধ করে দিয়েছিল। কি করব না করব বুঝতে পারছিলাম না, কিন্তু কিছু না করলেও যে বিপদ। দেবী প্রত্যঙ্গিরার আশীর্বাদ প্রাপ্ত পিশাচ কাল সমন রক্তের নেশায় মেতে উঠেছে। নির্বিবাদে সে হত্যা করেছে জমিদার বাড়ির কত নিরীহ মানুষকে। এরপরও তাকে যদি না থামানো যায়, তাহলে না জানি আরো কত মানুষের প্রাণ যাবে এর হাতে। এইসবই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এমন সময় কাল সমন তার হাতে ধরা কাটা মাথা দুটো ফেলে দিয়ে শক্ত করে চেপে ধরল আমার গলা। তারপর প্রবল আক্রোশে নারকীয় হুঙ্কার ছেড়ে সে কামড় বসাতে গেল আমার গলায়। ঠিক এই মুহূর্তে ঘটল এক আশ্চর্য ঘটনা। আমার পরনের ফতুয়া ভেদ করে এক উজ্জ্বল হলুদ রশ্মি বেরিয়ে এসে সোজা কাল সমনের চোখে গিয়ে লাগল। সে সঙ্গে সঙ্গে আমায় ছেড়ে দিয়ে পিছিয়ে গেল দুপা। আমি আমার বুকের দিকে তাকালাম। তারপর সেখানে হাত দিয়ে অনুভব করার পর মনে পড়ল গুরুদেবের কথা। শশীচরণ, আজ তুমি তোমার অভীষ্টে পৌঁছেছ। আমি আমার সকল বিদ্যা তোমায় ভরিয়ে দিয়েছি। শ্মশানতন্ত্রের সিদ্ধাই তোমার ব্রহ্মরন্ধ্রে প্রবেশ করেছে। তাই আজ আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। এক সময় আমাকে আমার গুরুদেব ভূতনাথ পঞ্চানন্দ এই আশীর্বাদ প্রাপ্ত কবচ দিয়েছে আমার তন্ত্র শিক্ষা সমাপনের পর। আর আজ আমি তোমায় এই কবচটা দিয়ে গেলাম। মনে রেখো বাবা, জীবনে যত বড় বিপদ আসুক না কেন, এই কবচ তোমাকে তা থেকে রক্ষা করবেই। কিন্তু কখনো যদি কোনো দুষ্টের সাহায্য করার সময় এই কবচ মনে করে যে সেই ব্যক্তির এই কবচের দরকার, তখন এ তোমার কাছ থেকে অদৃশ্য হয়ে তার কাছে চলে যাবে এবং তার দেহে ততদিন পর্যন্ত স্থান নেবে যতদিন না তার সম্পূর্ণ বিপদ কেটে যায়। গুরুদেব এই অবধি বলে আমাকে এই কবচ দিয়ে চলে গিয়েছিলেন। এবার বুঝতে পারলাম যে সাক্ষাৎ মৃত্যুর থেকে কিভাবে ফিরে আসা সম্ভব। আমি এবার অনুভব করলাম আমার দেহ থেকে সেই শক্তিশালী কবচ নিজে থেকেই বেরিয়ে আসছে বাইরে, এবং আমার ফতুয়ার বাইরে আসার পর তার ঔজ্জ্বল্য আরও বৃদ্ধি পেল। সেই জ্যোতির তেজ কাল সমন সইতে পারল না। সে অন্ধকার কুঠির ভেতর চলে গেল। তার পেছন পেছন সেই কবচও শূন্যে ভেসে তাকে অনুসরণ করতে করতে অন্ধকারের মধ্যে প্রবেশ করল। তারপরেই ঘটে গেল এক অস্বাভাবিক কাণ্ড। কবচ থেকে নির্গত হলুদ আভার ঔজ্জ্বল্য বাড়তে বাড়তে ধীরে ধীরে গ্রাস করে ফেলল কাল সমনকে। মৃত্যুর বার্তা বহনকারী কোনো পিশাচকে সেই প্রথমবার দেখেছিলাম মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে, পৈশাচিক চিৎকার করতে। শশীবাবু, এই আপনি কি করলেন? ও যে আমাদের দীননাথ ছিল। ওই কুঠুরির মধ্যে অত আলোর রোশনাই অমন রক্ত জল করা চিৎকার বেরোচ্ছে কেন? শশীবাবু, দীননাথে কিছু হবে না তো? শশীবাবু, কিছু বলুন। পরাশর, তুমি শান্ত হও। কারোর কিচ্ছু হবে না। সব তাঁর হাতে ছেড়ে দাও। চলো এখন এখান থেকে চলো। এখানে থাকলে আমাদের নিজেদেরই বিপদ হতে পারে। এরপর চলে আসি সোজা দুদিন পরের ঘটনায়। সন্ধ্যার সময় জমিদার বাড়ির ঠাকুর দালানে আমি, পরাশর, দীননাথ বসেছিলাম। হ্যাঁ, সেই দীননাথ যার উপর ভর করেছিল কাল সমন। পরাশরের মুখে প্রশান্তির হাসি, কারণ দীননাথকে সব শেষে বাঁচানো গেছে। কিন্তু দীননাথের মুখ গম্ভীর। সে ইতিমধ্যে আমার পরিচয় পেয়েছে পরাশরের কাছ থেকে, এবং তার অজ্ঞানে তার হাত দিয়ে কাল সমন যে কত প্রাণনাশ ঘটিয়েছে তাও সে শুনেছে। এসবের জন্য সে নিজেকেই দুষছিল জ্ঞান হওয়ার পর থেকে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, বিধাতার লেখনীকে খণ্ডানো আমাদের পক্ষে সম্ভব নয় দীননাথ। এই যা যা ঘটেছে
এগুলো সবই পূর্ব নির্ধারিত। এসবের জন্য নিজেকে দোষ দিও না। কিন্তু শশীবাবু, আমি এই পিশাচের শিকার হলাম কিভাবে? মানে গ্রামের পুরোহিত মশাইয়ের কথা মতো নিয়ম মেনে 8 মাস মাকে আটকে রেখেছিল তাঁর দেওয়া সেই স্ফটিক। তা সত্ত্বেও কাল সমন মুক্ত হতে পেরেছিল এই জন্য কারণ মা ঠাকুরনের মৃত্যুর পর তার সমস্ত হার একত্রিত করে দাহ করতে হতো। কিন্তু সেই হার এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সময় একটা ছোট্ট অংশ সেই কুঠুরির মধ্যে থেকে যায় সবার অলক্ষ্যে। হয়তো অন্ধকারের জন্য বা কোনো কারণে সেই অংশ বাকিদের নজর এড়িয়ে যায়। ফলে সেই মাত্র জমিদার বাড়ির বাইরে মা ঠাকুরনের হার বের করে নিয়ে যাওয়া হয় এবং তখনই স্ফটিকের শক্তি প্রভাবহীন হয়ে পড়ে এবং ওই একটি ক্ষুদ্র অংশের মধ্যে বন্দী থাকা কাল সমনের অশুভ সত্তা মুক্তি লাভ করে। তারপর দীননাথকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, কারণ তার জন্ম হয়েছিল মৃত অরুণা অমাবস্যার রাতে। এই অমাবস্যায় জন্ম নেওয়া প্রতিটি জাতক জাতিকারী কাল সমনের জন্য অত্যন্ত সহজলভ্য শিকার। তারপর যা ঘটল সেসব তো তুমি জানো। তবে মন্দের ভালো কি জানো, এই যে তোমার গলায় কবচটি ঝুলছে, এই কবচ এখন থেকে তোমায় রক্ষা করবে এবং বীরভদ্রের অসম্ভব তেজই কাল সমনকে ধ্বংস করে তোমাকে উদ্ধার করেছে। এরপর যেদিন এই কবচ নিজে থেকেই খসে পড়বে সেই দিন আমাকে খবর দিও, আমি একে নিতে আসব। দাদু থামতেই আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদু, এই দীননাথে কি সেই দীননাথ যার আতিথ্যে তুমি 1 মাসের জন্য কাশি গিয়েছিলে? দাদু মুচকি হেসে সম্মতিসূচক ইঙ্গিত করল, তারপর বলল, সেই ঘটনার পর দীননাথ জমিদারির সমস্ত কিছু ফেলে রেখে মানসিক শান্তির খোঁজে বেনারস চলে গিয়েছিল। আমিও বাড়ি ফিরেছিলাম, কিন্তু সে আমার সাথে যোগাযোগ রেখেছিল তারপর থেকে। এতদিন সেই কবচ তাকে রক্ষা করে এসেছে। আজ যখন রোগ ব্যাধির কারণে আমি মরতে বসেছিলাম, তখনই সেই কবচ তার দেহ থেকে খসে পড়ল। দীননাথ আমার কথা বলে খুব মনে রেখেছিল, তাই সঙ্গে সঙ্গে চিঠি করে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমার কাছে খাবার আছে। যাক, অনেক রাত হলো, আবার সামনের রবিবার এসো, নতুন গল্প বলবো খন। শুনছিলেন মৃত রুরার দুধ, লেখক শুভম রায় চৌধুরী। আমাদের আজকের গল্পে শশী দাদু চরিত্রে ছিল সায়ন্তন, পরাশর শর্মার চরিত্রে সৌমদ্বীপ, সুবোধের চরিত্রে নীল, পুরোহিতের চরিত্রে সৌরভ, পরাশর শর্মার মায়ের চরিত্রে সৃষ্টি, দিগম্বরের চরিত্রে নীল, দীননাথ শাস্ত্রী, গুরুদেব এবং গল্প পাঠে ছিলাম আমি আর্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? নিশ্চয়ই জানাবেন। আমাদের কিভাবে জানাবেন? আমাদের কমেন্ট সেকশন আপনার জন্য খোলাই রইল। তাহলে আজকের মতো এতটুকুই। সামনের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসবে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। খুব ভালো থাকবেন। শুভরাত্রি।